হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি টি এস ইলিয়টের লেখা একটি বিখ্যাত অ্যাসেট ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি নিয়ে আলোচনা করব। আর এটা আজকে এটা সামারি আলোচনা করব। এটাতে মূলত অনেকটা ইজি ওয়ার্ডে লেখা হয়েছে। সো আই হোপ তোমরা পুরো ভিডিওটি যদি না টেনে দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই আহ, এই কনসেপ্টগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি টি এস ইলিয়টের লেখা একটি বিখ্যাত এবং খুব ফেমাস একটি এসে। আর তো টি এস ইলিয়ট তিনি মূলত একজন আমেরিকান পোয়েট। তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তিনি ব্রিটিশের নাগরিকত্ব লাভ করেন। আর তিনি 1948 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পান। সো টি এস ইলিয়ট সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা নেওয়াটা কিন্তু উচিত, বিকজ তিনিও অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, অনেক ফেমাস একজন রাইটার ছিলেন। সো আমরা এটা এখন শুরু করি। Tradition and the Individual Talent is an essay written by T S Eliot, a prominent American British poet, essayist, and playwright. তো এই ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি একজন বিখ্যাত রাইটার টি এস ইলিয়ট তিনি লিখেছেন। আর তিনি ছিলেন একজন পোয়েট, সেই সাথে একজন অ্যাসেইস্ট এবং একজন প্লে রাইট। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1919 and has since become one of the most influential and widely discussed essay in the field of literary criticism. আর লিটারেরি ক্রিটিসিজমের মধ্যে এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং খুব ভালোভাবে এটার একটা ডিসকাশন হয়। তো এবং এটা খুব বেশি পপুলার হয়ে যায় একটা সময়, যখন এটা পাবলিশ হয় 1919 সালে। এর পরবর্তী সময় এটা খুব ফেমাস হয়ে যায়। সো দ্য লিটারেরি ওয়ার্কস become successful due to the influence of these two factors, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আর এটা দুইটা কারণে বেশি সাকসেসফুল হয়, সেটা হচ্ছে একটা ট্র্যাডিশন আর একটা টপিক হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই দুইটা টপিকের কারণে এটা বেশি সবার নজরে আসে। হোয়াট শুড বি দ্য রিলেশনশিপ বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ইজ দ্য মেইন থিম অফ দিস অ্যাসে। আর এই অ্যাসেটার মেইন থিম হচ্ছে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে মেইন রিলেশনশিপটা কি, এটা হচ্ছে এখানকার মেইন থিম। আর এই যে ট্র্যাডিশন বা ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এগুলা কি, এটা আমরা সামনে আলোচনা করতেছি, এটা আমরা আমাদের সামারিতে সামনে দেখতে পাবো। সো দেখো তোমরা, ইন ডিসকাসিং ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ইট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। Eliot's concept of tradition, the theory of impersonality of poetry, combined discussion of ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো এখানে তিনটা ভাগ করে অ্যাসেটাকে ডিসকাস করা হয়, বা অ্যাসেটাতে তিনটা পার্টে রাইটার এটা লিখেন। যেমন প্রথমে তিনি আলোচনা করেন ট্র্যাডিশনের কনসেপ্টটা নিয়ে, পরে দ্য থিওরি অফ ইমপার্সোনালিটি অফ পোয়েট্রি এটা নিয়ে একটা আলোচনা থাকে, এবং শেষে এটা যে এই দুইটা ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুটার একটা কম্বাইন্ড ডিসকাশন থাকে। সো এটা এইভাবে তিনটা পার্টে এটাকে ভাগ করা যায়। দেন আমরা প্রথমে দেখব ইলিয়টস কনসেপ্ট অফ ট্র্যাডিশন। তিনি ট্র্যাডিশনের যে একটা তার কনসেপ্ট আছে, এটা আমরা দেখি এখন। অ্যাট দ্য বিগিনিং ইলিয়ট ক্রিটিসাইজ দ্যাট ট্র্যাডিশন ইজ নট ভিউড গ্লোরিয়াসলি ইন আমেরিকা, ট্র্যাডিশন ওয়াজ কনসিডার্ড ইমপারফেক্ট দেয়ার। তো টি এস ইলিয়ট যেহেতু একজন আমেরিকান কবি ছিলেন, অর্থাৎ তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে উনি ব্রিটিশের নাগরিকত্ব লাভ করেন। তো আমেরিকার নিয়ে তার যে কথা, এই ট্র্যাডিশনকে আমেরিকাতে খুব বেশি গ্লোরিয়াসলি দেখা হয় না। এখানে অনেকটা এটাকে ইমপারফেক্ট হিসেবে কনসিডার করা হয়। আর টি এস ইলিয়ট ইন হিজ অ্যাসে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট হি ডিড নট প্রেজেন্ট ট্র্যাডিশন ইন এ ট্র্যাডিশনাল ওয়ে, বাট হি ট্রাইড টু প্রেজেন্ট এ লিটল ডিফারেন্ট ফ্রম হিয়ার। তো এখানে এই ট্র্যাডিশন ফর্মটাকে তিনি এখানে একটা অন্যরকম ফর্মে এখানে প্রেজেন্ট করেছেন। এখানে যে ট্র্যাডিশন ওয়ার্ডটা, যেটা ঐতিহ্য বা ট্র্যাডিশন, এই ওয়ার্ডটার যে মিনিংটা আমরা বুঝে থাকি নর্মালি, এটাকে তিনি এখানে কিছুটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছেন, এটা বুঝাচ্ছে এখানে। হি ট্রাইস টু রিকনসাইল দ্য ওয়ার্ডস ট্র্যাডিশন অ্যান্ড হেরিটেজ, এবং হেরিটেজ এবং ট্র্যাডিশন এই দুইটা ওয়ার্ডের মধ্যে তিনি একটা মিল করেছেন এখানে। Heritage is transmitted from the past or ancestors or
and tradition is associated with a tradition or history. According to Eliot, in the broad sense, tradition not only represents the past but also the present. ইলিয়টের মতে ট্র্যাডিশন ব্রড সেন্সে যে ট্র্যাডিশনের মিনিংটা দাঁড়ায় এটা দিয়ে মূলত ঐতিহ্য বা অতীতের কোনো একটা বিষয়কে হাইলাইট করা হয় না শুধু, সেই সাথে বর্তমানের যে বিষয়গুলো আছে ওটাকেও হাইলাইট করা যায়। তিনি বলেন, নট অনলি দ্য পাস্টনেস অফ পাস্ট বাট অফ ইটস প্রেজেন্ট. He also said about tradition that tradition only means to discussing past events, repeating history, and blindly imitating history or tradition. But something more comprehensive is meant by tradition. তিনি বলেন যে ট্র্যাডিশন দিয়ে মূলত পাস্টের বিষয়গুলোকে ডিসকাস করাকে বোঝায়, তারপর হিস্ট্রিকে রিপিট করা, আবার আবার হিস্ট্রি বা ট্র্যাডিশনকে অনুকরণ করা, এগুলাকে বোঝায়। কিন্তু সেই সাথে মানে সামথিং মোর কম্প্রিহেন্সিভ ইজ মিন্ট বাই ট্র্যাডিশন। কিন্তু এখানে যে ট্র্যাডিশনটাকে বোঝানো হচ্ছে, এই ট্র্যাডিশন দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা আরও বেশি কম্প্রিহেন্সিভ, আরও বেশি ব্রড সেন্সে এখানে আনা হয়েছে এই ট্র্যাডিশন ওয়ার্ডটাকে। ইন দিস কেস হি সেড ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিক্যান্স। অর্থাৎ ট্র্যাডিশন এখানে আরও ব্যাপক অর্থে বোঝানো হচ্ছে, ব্যাপক অর্থে এখানে ট্র্যাডিশনকে আনা হয়েছে। ওয়ান থিং ইলিয়ট ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ইজ দ্যাট হোয়েন এ ট্র্যাডিশনাল সাবজেক্ট ইজ ডিসকাসড দ্যাট ট্র্যাডিশনাল সাবজেক্ট উইল বি রিলেটেড টু হিস্ট্রি। তো তিনি এখানে আরেকটা কথা বলেন যে যদি ট্র্যাডিশনাল কোনো একটা সাবজেক্টকে, কোনো একটা বিষয়কে ডিসকাস করা হয় তাহলে এটা অবশ্যই হিস্ট্রির সাথে রিলেটেড থাকতে হবে, তাহলে এটাকে ট্র্যাডিশনাল বলা যায়। দ্যাট ইজ দেয়ার মাস্ট বি এ সেন্স অফ হিস্ট্রি অর নলেজ অফ হিস্ট্রি হোয়াইল টকিং অ্যাবাউট ট্র্যাডিশন। অর্থাৎ ট্র্যাডিশন নিয়ে যখন কোনো কথা হবে তখন অবশ্যই হিস্ট্রির একটা নলেজ থাকতে হবে, হিস্ট্রি সম্পর্কে একটা প্রপার জ্ঞান থাকতে হবে, তাহলেই ট্র্যাডিশন নিয়ে কথা বলা যাবে বা ট্র্যাডিশনের আলোচনা হবে। দেন হিস্ট্রি ইজ ডিসকাসড, দেয়ার মাস্ট বি এ ক্রিয়েটিভ কনসেপ্ট দ্যাট রিকনসাইলস দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। আর যখন হিস্ট্রি সম্পর্কে ডিসকাস করা হবে, হিস্ট্রি নিয়ে ডিসকাস করা হবে, তখন অবশ্যই এটার মধ্যে একটা ক্রিয়েটিভ কনসেপ্ট থাকতে হবে যেটা কিনা পাস্ট এবং প্রেজেন্ট নিয়ে, প্রেজেন্টের সমন্বয়ে এই কনসেপ্টটা হয়ে থাকবে। When a poet or an artist has knowledge of tradition, he will write not only his history but the history of the entire nation. তো যখন একজন রাইটার অথবা একজন কবির মধ্যে ট্র্যাডিশনাল নলেজ থাকবে, ট্র্যাডিশনাল নলেজ দিয়ে সে লিখবে, তখন সে শুধুমাত্র তার হিস্ট্রি সম্পর্কে লিখবে না, সে পুরো নেশনের হিস্ট্রি সম্পর্কে লিখবে, এটা এখানে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস হি উইল রাইট হিজ রাইটিংস উইথ আইডিয়াস ফ্রম হোমার টু দ্য প্রেজেন্ট। অর্থাৎ তার লেখার মধ্যে এমনটা থাকবে হোমারের রাইটিং থেকে শুরু করে বর্তমান সময়ে, অর্থাৎ সে যে লেখাটা লিখছে ওই সময়ের পর্যন্ত যেই রাইটার্সদের রাইটিং, এই সবগুলোর সমন্বয়ে একটা এগুলার একটা নিশ থাকবে তার লেখার মধ্যে, এটা বুঝাচ্ছেন তিনি। অর্থাৎ একবারে হোমারের আলোচনা থেকে, একবার হিস্ট্রি থেকে প্রেজেন্ট পর্যন্ত একটা টাচ থাকবে সবগুলার, এটা বোঝানো হচ্ছে। ইফ উই লুক অ্যাট এনি সাকসেসফুল লিটারারি ওয়ার্ক, উই উইল সি দ্য সাকসেসফুল এফোর্টস অফ দ্য রাইটার। যদি আমরা একটা সাকসেসফুল ওয়ার্কের দিকে তাকাই তাহলে অবশ্যই আমরা এখানে ওয়ার্কের আগেই আমরা ওয়ার্ক যখন দেখব কাজটা, এটার মধ্যে অবশ্যই আমরা কিন্তু এফোর্ট দেখতে পাবো। আর অর্থাৎ একজন রাইটার কতটা কষ্ট করে লিখেছেন এটা কিন্তু তার লেখাটা পড়েই কিন্তু আমরা বুঝতে পারবো, তার এখানে কতটা ধ্যান ছিল, কতটা তার পরিশ্রম ছিল, এগুলা তার লেখাতেই কিন্তু ফুটে উঠবে। তো এটাই বোঝানো হচ্ছে যে তার লেখার মধ্যে একটা হিস্ট্রির টাচও থাকবে, সেই সাথে প্রেজেন্টের বিষয়গুলোও থাকবে, এটাই ট্র্যাডিশনের একটা কনসেপ্ট। দেন তিনি ইমপার্সোনালিটি অফ পোয়েট্রি এই থিওরি নিয়ে আলোচনা করেছেন। তো আমরা এখানে দেখি, ইন্ডিভিজুয়ালি ট্যালেন্ট ইউজুয়ালি মিনস এ পার্সনস ইন্ডিভিজুয়াল স্কিলস অর unique talent, but here individual talent did not come like this. Rather,
দ্য অ্যাবিলিটি টু সাকসেসফুলি রিপ্রেজেন্ট দ্য পাস্ট অর ট্র্যাডিশন ইজ কল্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটি দিয়ে মূলত একজন মানুষের পার্সোনাল কিছু স্কিল, পার্সোনাল দক্ষতা এগুলাকে বুঝায় বা ইউনিক কিছু ট্যালেন্টকে বুঝায়। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা ওই অর্থে না এসে এখানে কিছুটা ডিফারেন্টভাবে এসেছে এখানে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অ্যাবিলিটি টু সাকসেসফুলি রিপ্রেজেন্ট দ্য পাস্ট অর ট্র্যাডিশন। তো এখানে পাস্ট এবং ট্র্যাডিশন কে সাকসেসফুলি রিপ্রেজেন্ট করার যে অ্যাবিলিটি, এটাকেই ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট উইল বি ইকুয়ার্ড ফ্রম দ্য হিস্টোরিক্যাল সেন্স অর দ্য সেন্স অফ ট্র্যাডিশন। এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে একুয়ার করা হয় হিস্টোরিক্যাল সেন্স থেকে অথবা সেন্স অফ ট্র্যাডিশন থেকে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট উইল গ্লো হোয়েন এ পার্সন অর রাইটার হ্যাজ এ ক্লিয়ার সেন্স অফ ট্র্যাডিশন। আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা তখনই গ্লো করবে যখন একজন মানুষের মধ্যে বা একজন রাইটারের মধ্যে একটা ট্র্যাডিশনের সেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকবে। দ্য কনসেপ্ট অফ ইনফ্লুয়েন্সিং the past into the present is found in individual talent। আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে কোনো প্রেজেন্টের মধ্যে পাস্ট কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করাকেও বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ, অর্থাৎ বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের কথা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। স্টিল দ্য 7 মার্চ স্পিচ কন্টিনিউস টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্সপায়ার আস। অর্থাৎ এখনো মানে একটু আগে যেটা বলা হচ্ছে, মানে পাস্টের কোনো বিষয় এখনো প্রেজেন্টে এসে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের একটা থট। সো এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের কথা। অর্থাৎ বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, এটা তো 1971 সালে 7 মার্চে এই ভাষণটা দেওয়া হয়। তো এটা কিন্তু বর্তমানেও আমাদেরকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে, আমরা ওটাতে এখনো প্রভাবিত হই। অর্থাৎ এটা দিয়ে ওই ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে বলা হচ্ছে, অর্থাৎ পাস্টের বিষয় প্রেজেন্টে এসেও কিভাবে প্রভাব ফেলতে পারে। সো if tradition and individual talent are mixed in the mind of a writer, then the creation will be a successful creation। আর একজন রাইটারের মাথায় যখন ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা একসাথে হয়, তখন একটি সাকসেসফুল ক্রিয়েশন ক্রিয়েট হয়। এটা বলা হচ্ছে দেয়ার উইল বি নো পার্সোনাল এলিমেন্টস অফ দ্য রাইটার। এবং এখানে রাইটারের কোনো পার্সোনাল এলিমেন্ট থাকতে পারবে না। ইলিয়টস থিওরি অফ ইমপার্সোনালিটি ইজ প্রেজেন্টেড হেয়ার। আর এখানে মূলত ইলিয়টের ইমপার্সোনালিটি যে সম্পর্কে যে একটা তার থিওরি রয়েছে, সেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। ইন দ্য থিওরি অফ ইমপার্সোনালিটি দেয়ার উইল বি নো পার্সোনাল ইমোশনস, ফিলিংস অর সরোজ অফ দ্য পোয়েট। আর ইমপার্সোনালিটি থিওরিটা হচ্ছে কি, এটার মধ্যে রাইটারের কোনো পার্সোনাল ইমোশনস থাকতে পারবে না, এখানে তার ফিলিংস, তার যে সরোজ, এগুলা কোনো স্থান থাকবে না এখানে। সো এটা বলা হচ্ছে, অর্থাৎ এই থিওরিটা হচ্ছে ইমপার্সোনালিটি থিওরি, এটা টিএস ইলিয়টের। ইন প্রেজেন্টিং হিজ থিওরি অফ ইমপার্সোনালিটি হি ক্রিটিসাইজড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডেফিনেশন অফ পোয়েট্রি। আর এই ইমপার্সোনালিটির যে থিওরিটা রয়েছে, এটার মধ্যে তিনি এটাকে ডিসকাস করতে গিয়ে তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যেই পোয়েট্রি সম্পর্কে তার যে একটা ডেফিনেশন আছে, ওটাকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন। ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন্ড পোয়েট্রি ইন হিজ ফেমাস অ্যাসে এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটস। আর লিরিক্যাল ব্যালেটসের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ একটা সংজ্ঞা দিয়েছেন পোয়েট্রির, আর সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ট্রাঙ্কুয়ালিটি। সো পোয়েট্রি হলো এমন কিছু ধারণা যা কোনো ব্যক্তির মনের ভেতর থেকে তার অবচেতন মনেই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ পোয়েট্রি দ্বারা এমন কিছু বোঝানো হচ্ছে যেটা একজন কবি, একজন রাইটার তার মনের মধ্যে যেটাই আসছে তিনি ওটাই স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলছেন বা লিখে ফেলছেন। এই বিষয়টাকে বলা হচ্ছে পোয়েট্রি। অর্থাৎ অবচেতন মনে পোয়েট্রি যেটা প্রকাশ করে, তার ফিলিংসের প্রকাশগুলার কথা বলা হচ্ছে। যেমন
ইমোশন রিকালেক্টেড ট্রানকুয়ালিটি ইজ ক্রিটিসাইজড বাই টি.এস. ইলিয়ট। আর এই যে ইমোশন রিকালেক্টেড ট্রানকুয়ালিটি, এটা টি.এস. ইলিয়ট এখানে ক্রিটিসাইজ করেছেন। হি সেইজ ইট ইজ অ্যান inexact theory because according to Eliot, if the poet writes the poem unconsciously, then he can never write based on his tradition and history. এই যে ইমোশন রিকালেক্টেড ট্রানকুয়ালিটি, এটাকে তিনি ক্রিটিসাইজ করেছেন এবং তিনি বলেন যে এইটা একটা ইনএক্সাক্ট থিওরি। আর তার মতে একজন পোয়েট সে যখন তার অবচেতন মনে কোনো কিছু লিখে, তখন সে এটা কোনো তার মানে ট্র্যাডিশন এবং হিস্ট্রি সেন্সকে রিলেট করে সে এটা লিখতে পারবে না। ইভেন ইফ দ্য লাইন্স অফ দ্য পোয়েম আর রিটেন ইন দ্য সাবকনসিয়াস মাইন্ড, দেয়ার উড বি নো নিড টু acquire দ্য নলেজ অফ লিটারেচার। আর যদি তার অবচেতন মনে কোনো কবিতা লিখে থাকে, তাহলে এটার জন্য কোনো লিটারেচারের জ্ঞানও প্রয়োজন হবে না। বাট ইফ দ্য লিটারারি ওয়ার্ক ডাজ নট হ্যাভ দ্য টাচ অফ ট্র্যাডিশন অ্যান্ড হিস্ট্রি, দেন ইট ক্যান নেভার বি এ পারফেক্ট লিটারারি ওয়ার্ক। আর যদি একটা লিটারারি ওয়ার্কের মধ্যে ট্র্যাডিশন এবং হিস্ট্রি অর্থাৎ ঐতিহ্য এবং সেই সাথে ইতিহাস এগুলার কোনো টাচ যদি না থেকে থাকে, তাহলে এটা কখনো একটা পারফেক্ট লিটারারি ওয়ার্ক হবে না। অ্যাকর্ডিং টু ইলিয়ট, ইট ইজ এ ক্রাইটেরিয়া অফ ব্যাড পোয়েট। আর এটা হচ্ছে একটা ব্যাড পোয়েটের ক্রাইটেরিয়া। তিনি এটাকে একটা ইনএক্সাক্ট থিওরি হিসাবে বলেছেন। হোয়েন এ পোয়েট রাইটস এ পোয়েট, হি উইল রাইট অন দ্য থিমস অফ পেন, প্লেজার, লাভ, এটসেট্রা, and the poet must have historical and traditional knowledge. তো তিনি বলেন যে এটা হচ্ছে একটা ব্যাড পোয়েটের ক্রাইটেরিয়া। সেই সাথে যখন একজন কবি সে একটা কবিতা লিখে, তাকে সেখানে কিছু থিম রাখতে হবে, পেইন, প্লেজার, লাভ, এই ধরনের থিম রাখতে হবে এবং সেখানে অবশ্যই তার একটা হিস্ট্রিক্যাল এবং ট্র্যাডিশনাল নলেজ থাকতে হবে। হি শুড হ্যাভ পোয়েটিক নলেজ অ্যান্ড নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশন। তার অবশ্যই একটা পোয়েটিক নলেজ থাকতে হবে, সেই সাথে তার হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশনের একটা জ্ঞান থাকতে হবে। হোয়েন দ্য concepts of history, tradition, and poets' feelings are combined in the poetic mind, a successful poem will be created. আর যখন ট্র্যাডিশন, হিস্ট্রি এবং পোয়েটের ফিলিংস এগুলো সবগুলো একসাথ হয়ে পোয়েটিক মাইন্ডে আসবে, তখনই একটা সাকসেসফুল পোয়েম ক্রিয়েট হবে। এটাই বলছে এখানে। ইন দিস সাকসেসফুল পোয়েম দ্য পোয়েটস ইমোশনস উইল নট বি এক্সপ্রেসড। আর একটা সাকসেসফুল পোয়েমের মধ্যে পোয়েটের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এক্সপ্রেস হয় না। দ্যাট ইজ ইট উইল বি ডিপার্সোনালাইজড। আর এটার মানে হচ্ছে এটা ডিপার্সোনালাইজড হতে হবে। দ্য বিগেস্ট থিং হিয়ার ইজ দ্যাট দেয়ার ক্যান নেভার বি এনি পার্সোনাল অপিনিয়ন অর পার্সোনাল ফিলিংস ইন দ্য লিটারারি ওয়ার্ক। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে রাইটারের কোনো পার্সোনাল অপিনিয়ন থাকতে পারবে না, সেই সাথে তার পার্সোনাল ফিলিংসগুলা তার এই লিটারারি ওয়ার্কের মধ্যে থাকতে পারবে না। এটা বোঝানো হচ্ছে ডিপার্সোনালাইজেশন দিয়ে। দ্য মোর এ ওয়ার্ক অফ লিটারেচার ক্যান বি ফ্রিড ফ্রম পার্সোনাল অপিনিয়ন, দ্য মোর লাইকলি ইট ইজ টু বি পারফেক্ট। আর একটা লিটারেচার যত বেশি ইমপার্সোনালাইজড হবে, অর্থাৎ পার্সোনাল ইমোশন বা পার্সোনাল অপিনিয়ন থেকে যত বেশি এটা মুক্ত হবে, ততই এটাকে একটা সাকসেসফুল বা একটা পারফেক্ট ওয়ার্ক হিসেবে বলা যাবে। মোreover, wisdom and modesty in literary work will come only when there are no opinions of one's own, but all reference are from literature and tradition. আর এটাই বলা হচ্ছে লিটারারি ওয়ার্কের মধ্যে প্রজ্ঞা এবং মডেস্টি এগুলা তখনই আসবে যখন এটার মধ্যে কোনো ব্যক্তি বা রাইটারের তার নিজস্ব মত থাকবে না, বরং সে ট্র্যাডিশন এবং লিটারেচার এগুলা থেকে সে রেফারেন্স নিবে। থ্রু দিস ইলিয়ট বেসিক্যালি originated the depersonalized theory in literary works.
ইলিয়ট মূলত তার ডিপার্সোনালাইজেশনের যে একটা থিওরি রয়েছে এটা সে এখানে প্রেজেন্ট করেছেন। দ্য মোর পারফেক্টলি দ্য পোয়েট ক্যান বি ডিপার্সোনালাইজড, দ্য মোর পারফেক্ট লিটারারি ওয়ার্ক উইল বি ক্রিয়েটেড অ্যান্ড দ্য পোয়েট উইল হ্যাভ হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস। আর যত বেশি পারফেক্টলি পোয়েট ডিপার্সোনালাইজড হবে ততই একটা পারফেক্ট একটা লিটারারি ওয়ার্ক ক্রিয়েট হবে, এবং পোয়েটের মধ্যে একটা হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, একটা তার ইতিহাস সচেতনতা থাকবে। সো এটাই বলা হচ্ছে এখানে, অর্থাৎ এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে হিস্টোরিক্যাল সেন্স নিয়ে যে রাইটিংসগুলো হয়ে থাকে ওটার কথা বোঝানো হচ্ছে এখানে। সো তোমরা শুরু থেকে আবার দেখতে পারো, যেমন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো এটা মূলত তিনি তিনটি ভাগে আলোচনা করেছেন। প্রথমে তিনি ট্র্যাডিশন নিয়ে একটু আলোচনা করেছেন, দেন তিনি তার থিওরি অফ ইমপার্সোনালিটি এটা নিয়ে আলোচনা করেছেন, দেন একটা কম্বাইন্ড ডিসকাশন দিয়েছেন। সো এটাই ছিল মূলত আজকের আলোচনা। সো তোমরা অবশ্যই এটা পুরোটা দেখতে থাকো, কয়েকবার করে দেখো, তাহলে আশা করি তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা। আর তোমরা এটা আরও বুঝতে চাইলে তোমরা আমার যে কোর্সটা রয়েছে ক্রিটিসিজম নিয়ে, এটা ফলো করতে পারো। এই কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো, ওখানে আমি প্রত্যেকটা কোশ্চেন আলাদাভাবে আলোচনা করেছি, আর ওখানে প্রত্যেকটা ভিডিও রেকর্ডেড থাকবে। আর কোশ্চেনগুলো মেনলি আমার হ্যান্ড নোট থেকে নেওয়া, মানে অনেকটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, আর এটার অ্যাক্সেস সব সময় থাকবে। আর তোমরা যে কোনো সেশনের হয়ে থাকো এটা নিতে পারো। এই ভিডিওটি পাবলিশ হওয়ার 5 বছর পরেও তোমরা ইনশাল্লাহ পাবা, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আর হ্যাঁ, এটা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাইমন কলেজের যে সিলেবাস দুটাই আলাদাভাবে করার ট্রাই করেছি। সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করে নিতে পারো। আর আমাদের সাথে যোগাযোগ করতে তোমরা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমার ফেসবুক আইডি লিঙ্ক বা আমাদের যেই পেজটা রয়েছে এবং আমার নাম্বার, এগুলাতে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। সো তোমরা দেরি না করে ওই কোর্সটাও নিয়ে নাও, আশা করি তোমরা একটা বেটার বেনিফিট পাবা। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা।